আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা। খুলনার লবণচড়া এলাকায় গাজী রফিক ৪৫ ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপির নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ লবণচড়া ১০ গেট এলাকায় নিজ বাসার সামনে তার মাথায় গুলি করে হত্যা করা হয়। এরপর জানাবো রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত আরেক শীর্ষ সন্ত্রাসী। রাজধানীর হাতিঝিল থানার রামপুরা রয়্যাল মিষ্টির দোকানের সামনে সন্ত্রাসীদের গুলিতে ইয়াসিন খান পলাশ ৫০ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তিনি এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ, কাল্লা পলাশ নামে বেশি পরিচিত। এবারে জানাবো ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই বললেন গভর্নর। ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে চিন্তা করতে হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর মোহাম্মদ মুস্তাকুর রহমান। তিনি জানিয়েছেন যে সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার বিষয়ে আগামী ১-২ দিনের মধ্যেই উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন, তাদেরকে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে পুশিন এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের প্রতিবাদ সমাবেশ। বাংলাদেশের সীমান্তে ভারত সরকারে পুশিন এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্য দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আজ বিকালে বিরামপুর এই কর্মসূচি পালিত হয়েছে। এবং সর্বশেষ জানাবো ফেসবুক ডাউন ভোগান্তিতে বাংলাদেশের ব্যবহারকারীরা। বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আজ সন্ধ্যা থেকে প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। বেশ কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুকে লগ ইন করতে পারছেন না, আবার অনেকেই অ্যাপ বা ওয়েবসাইটে লোড হতে দেরি হচ্ছে বিধায় অভিযোগ করেছে। ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছে কেউ কেউ। ডাউন ডিটেক্টরস বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটিতে দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই বললেন গভর্নর। ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। তিনি বলেছেন, সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার বিষয়ে আগামী ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই উদ্যোগ নেওয়া হবে। আজ বিকেলে ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। গভর্নর জানিয়েছেন যে ব্যাংকগুলোর বোর্ডের সর্বশেষ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ সম্মিলিত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের বর্তমান কার্যক্রম চলমান রয়েছে। খুব শীঘ্রই আমানতকারীদের আমানত ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যে বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর সম্মিলিত ৫ ব্যাংক ইসলামী ব্যাংক নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে, এটি সঠিক নয়। বর্তমান সরকারও ইসলামী ব্যাংক বা সম্মিলিত ৫ ব্যাংকের বিভিন্ন বিষয় সমাধানের চেষ্টা চালানোর জন্য তারা একত্রে বোর্ড অব গভর্নরেট সদস্য নিয়োগের মধ্য দিয়ে তারা মূলত এই সমস্যাগুলো মোকাবেলার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মূলত এমন কিছু তারা করতে চাইছে যেটি সবকিছু আসলে তারা
নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চাইছে। নতুন করে আসলে পুরো পরিস্থিতি খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে এটি সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে, কারণ এই মুহূর্তে আমরা সবাই খুব বেশি সমস্যার ভিতরে রয়েছে এবং এখান থেকে উত্তরণের জন্য একটু সময় প্রয়োজন বলে মনে করেন গভর্নর। রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত আরেক শীর্ষ সন্ত্রাসী। রাজধানীর হাতিঝিল থানা রামপুরা রয়্যাল মিষ্টির দোকানের সামনে সন্ত্রাসীদের গুলিতে ইয়াসিন খান পলাশ 50 নামের এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে। তিনি এলাকার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ, কাইল্লা পলাশ নামে বেশি পরিচিত। আজ দুপুর 1:15টার দিকে পশ্চিম রামপুরা রয়্যাল মিষ্টির দোকানের সামনে এলে এক যুবক পলাশ খানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেটি তার মাথায় বিদ্ধ হয় এবং আহত অবস্থায় স্বজনেরা তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। গুলিবিদ্ধ পলাশ খানের বাসার সাহায্যকারী ইব্রাহিমিয়া জানিয়েছেন যে তাদের বাসা পশ্চিম রামপুরা এলাকায়। আজ তার বাসায় মিলাদের ব্যবস্থা ছিল। দুপুরের মক্কি মসজিদে জুম্মার নামাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। রামপুরা রয়্যাল মিষ্টির দোকানের সামনে এসলে দুর্বৃত্তরা গুলি চালায়। জানা গেছে উক্ত দুই ব্যক্তি তারা দুইজনই সন্ত্রাসী বলে জানা গেছে এবং তাদের উপর এই কার্যক্রমগুলো যারা চালিয়েছে তারাও শীর্ষ সন্ত্রাসী। বিশেষ করে বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই আবারও আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা মাথাছাড়া দিয়ে উঠেছে। সারা দেশ জুড়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। রাজধানীতে দিনে দুপুরে মানুষ হত্যা করার মতো জঘন্য ঘটনা এই সরকার ক্ষমতায় আসার পর কিংবা তার আগে থেকেই বিএনপির নেতৃত্ববৃন্দরা করতে শুরু করেছে। রাজধানী ঢাকায় পাথর মেরে মানুষ হত্যার মতো ঘটনা বিএনপি ক্ষমতা আসার আগেই তারা ঘটিয়েছে। পাশাপাশি সারা দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো অপরাধ নেই যেটি বর্তমান সময় হচ্ছে না। বর্তমান সময়ে যেভাবে দিনে দুপুরে মানুষ হত্যা করা হচ্ছে এই ঘটনায় সবাই আতঙ্কিত হয়েছে। পাশাপাশি আর্থিক খাতেও ব্যাপক কারসাজি করা হচ্ছে। বিশেষ করে ইসলামী ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ একটি ব্যাংকে নতুন করে এমডি নিয়োগ দেওয়ার ঘটনায় সারা দেশে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় 8,000 কোটি টাকা গ্রাহকেরা তুলে নিয়ে গেছে। এই ঘটনায় বিএনপি আদতে দেশকে কি স্থিতিশীল করতে পারবে নাকি দেশের জন্য ভবিষ্যতে বড় ধরনের এক দুর্যোগ অপেক্ষা করছে সেটি এখন দেখার বিষয়। খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা। খুলনার লবণচরা এলাকায় গাজী রফিক 45 ওরফে ঢাকাইয়া রফিক নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দুপুরের দিকে লবণচরা 10 গেট এলাকায় নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। নিহত গাজী রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা এলাকার রতন গাজীর ছেলে। স্থানীয়রা জানিয়েছে যে দুপুরে বাড়ির পেছনে একটি ফাঁকা জায়গায় বসেছিলেন রফিক। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা সেখানে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে রফিক মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়ে গেছে। এ ঘটনায় খুলনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সারা দেশ জুড়ে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে এমন হত্যাকাণ্ডের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে বলে এমন তথ্যই জানা গেছে। সারা দেশ জুড়ে যেভাবে বিএনপির নেতৃত্ববৃন্দরা দেশটাকে চালাচ্ছে নিজের দলের নেতাকর্মী এখন এই মুহূর্তে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যা বিএনপির জন্য অত্যন্ত ব্যর্থতা এবং বিএনপির জন্য খুবই বড় ধরনের সম্মানহানিকারক এক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। বিএনপি মূলত তারা যেভাবে তাদের কার্যক্রমগুলো চালাচ্ছে এটি কোনোভাবেই আসলে দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। দেশটাকে সন্ত্রাসের অভয়ারণ্যে রূপান্তর করা হয়েছে এবং দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে সবাইকে আরও বেশি সতর্ক অবস্থা এবং ভালো ভূমিকা পালন করতে হবে। পুরো বাংলাদেশটা এখন এই মুহূর্তে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড এমন কোনো কার্যক্রম নেই যেগুলো না ঘটছে। দিনে দুপুরে মানুষ হত্যার মতো এই ঘটনা সবাইকে নাড়িয়ে দিচ্ছে। সবাই যার যার জায়গা থেকে সাবধানে
সাবধানতা অবলম্বন করার পরও তারপর দুর্বৃত্তদের হাতে অনেকেই মারা পড়ছে। বিএনপির ১০০ দিনের শাসন আমলে ৬৫০ জনের মতো মানুষ খুন হয়েছে। অবস্থায় সারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে সন্ত্রাসীরা। পাশাপাশি ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশের সীমান্তগুলোতে পুশিনের চেষ্টা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলার চেষ্টা করছে। অবস্থায় আসলে পুরো পরিস্থিতি কোন দিকে যাবে এটি এখন পর্যন্ত আসলে কেউ উল্লেখ করে আসলে বলতে পারছে না। সবকিছু যার যার জায়গা থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুশিন এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের প্রতিবাদ সমাবেশ। বাংলাদেশের সীমান্তে ভারত সরকারের পুশিন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে দিনাজপুরের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। ১১ দলীয় ঐক্য দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৩:৩০টার দিকে বিরামপুরে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশগ্রহণকারীরা সীমান্ত হত্যা পুশিন বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামাতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, সীমান্তে পুশিন নিরীহ মানুষ হত্যার মতো যে ঘটনাগুলো ভারতের সন্ত্রাসীরা ঘটাচ্ছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। সারা দেশ জুড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা, এই সন্ত্রাসীদেরকে আসলে ছাড় দেয়া হবে না। তারা বাংলাদেশটাকে আবারও ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। তাদের হাত থেকে বাংলাদেশকে এই মুহূর্তে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব হয়ে গেছে বলে জানিয়েছে ১১ দলীয় জোটের নেতৃত্ববৃন্দরা। তারা বর্তমান সরকারের সমালোচনা করে জানিয়েছে যে তাদের ভারতের কাছে নতজানু পররাষ্ট্র নীতির কারণে মূলত ভারতের মতো হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তারা তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে পুশিনের যে অপচেষ্টা করছে সেটি বিএনপি রুখে দিতে পারছে না। সরকারকে বলবো অবিলম্বে মেরুদণ্ড সোজা করে ভারতের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে নিজেরা নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করুন। যদি সেটি করতে না পারেন তাহলে জনগণ আপনাদেরকে ছাড় দেবে না বলে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোটের নেতৃত্ববৃন্দরা। তারা বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার পাশাপাশি তারা নতুন করে সবকিছু কার্যক্রম চালাচ্ছে।